শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠন, আসামি সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি দাবি, সাক্ষ্য গ্রহণ কাল। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন মানুষ, অফিস ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম শুরু, সচিবালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। হামিদ সিলেট ও ময়মনসিংহে 2 শিশুর মৃত্যু, সংক্রমণ ও প্রাণহানি কমছে বললেন স্বাস্থ্যমন্ত্রী, ডেঙ্গু মোকাবেলায় নানা পদক্ষেপ। আদিন হাসপাতালের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী অ্যাটর্নি জেনারেল বৈঠক, 3 জুন প্রতিবেদন জমা, সব হাসপাতাল পরিদর্শনের উদ্যোগ। চেয়ারম্যানের যোগদান ঠেকাতে মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন, পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড। ইরানের রাডার ও ড্রোন ফ্লাইটে মার্কিন হামলা, পাল্টা জবাব দিচ্ছে তেহরান, শান্তি চুক্তি সবার জন্য ইতিবাচক হবে বললেন ট্রাম্প। এবং শিরোপা ধরে রাখার মিশনে মার্কিন মুলুকে পা রাখল আর্জেন্টিনা, কানসাস সিটিতে সোমবার অনুশীলনে নামবেন মেসিরা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ দুপুরে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি সঞ্জিদা হক। এবার বিস্তারিত। রাজধানীর পল্লবীর চাঞ্চল্যকর শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার সকালে এ মামলার বিচার শুরুর আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। শুনানি শেষে জানানো হয় কাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। ঈদের ছুটি শেষে সোমবার প্রথম কার্যদিবসে কড়া নিরাপত্তায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পরে তাদের এজলাসে তোলা হয়। এ সময় রামিসার সাথে ঘটা নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের প্রার্থনা জানান বাদীপক্ষের আইনজীবী। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। ধন্যবাদ সকলকে। তবে রাষ্ট্র নিয়োজিত আসামি পক্ষের আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে এ মামলা থেকে অব্যাহতির দাবি জানান। আমার প্রত্যাশা হবে মামলা যেহেতু চার্জ গঠন হয়েছে, কালকে থেকে সাক্ষী মামলার আমরা আমাদের আসামি পক্ষে যে সকল যুক্তি উপস্থাপন করা দরকার আমরা চেষ্টা করব ন্যায় বিচারটা নিশ্চিত হোক। এ মামলায় রামিসার বাবা মা, বোন, চাচা চাচি, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্যের 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। গেল 19 মে রাজধানীর পল্লবীতে সোহেল রানার ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন রামিসার বাবা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। সেদিনই আদালতে ধর্ষণ ও হত্যা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আসামি সোহেল রানা। সুপ্রিয়া তৃষা, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। পদত্যাগপত্র জমা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্রে এই সিদ্ধান্ত জানান তিনি। চিঠিতে উল্লেখ করেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। এতে মন্ত্রণালয়ের নিয়মিত গুরুত্বপূর্ণ কাজ পরিচালনায় তার নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনিক কার্যক্রমে গতি বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদে থাকা সমীচীন হবে না। এ কারণে মন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন দীপেন দেওয়ান। ঈদুল আজহার ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। প্রথম কর্মদিবসেই মন্ত্রী পরিষদ বিভাগে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাজে যোগ দিয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। তবে কাটেনি ঈদের আমেজ। কাজের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে তাকে স্বাগত জানান কর্মকর্তারা। তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।
দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সকাল 9টার দিকে সচিবালয়ে আসেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার তদন্ত কার্যক্রম চলমান আছে। হামের পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতির কথাও জানান তিনি। আলহামদুলিল্লাহ ওরকম কিছু হয়নি, মৃত্যু তো অনেকই কমে এসেছে, বাট হামটা এখনো কোনো সময় 1000-এর নিচে, কোনো সময় 1000-এর উপরে একটু যাচ্ছে। আমরা লাস্ট ডোজটা 15 থেকে 20 তারিখ গত মাসে যেটা দিয়েছি, এটা 1 মাস লাগে ইমিউনিটি গ্রো করতে। আজকে ডেঙ্গু নিয়ে আমাদের ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাথে মিটিং আছে। প্রত্যেক উপজেলায় আমরা একজন করে ডাক্তার পাঠাচ্ছি, প্রোটোকল ট্রিটমেন্ট ফার্স্ট এইড যেটা শুরু করা, যাতে করে ড্যামেজ না হয়। প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান, যথাযথভাবে সংরক্ষণ না করায় অনেক ক্ষেত্রেই চামড়ার ন্যায্য মূল্য মেলেনি। নির্ধারিত সময়সীমার মধ্যে যেন চামড়া পরিষ্কার করে লবণ মাখানো শুরু হয়, আর একবার লবণ ঠিকমতো মাখালে এটি 4-5 মাস ধরে সংরক্ষণ করা যায়। তো লবণ মাখানো চামড়ার যে দাম, স্বাভাবিকভাবে লবণ মাখানো ছাড়া যদি কেউ চামড়া নিয়ে আসে সেই দাম পাবে না। নিজ দপ্তরে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, নির্বাচিত সরকারের আমলে মানুষ স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেছে। নির্বাচিত সরকারের আমলে 21শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন দিবস পালন করা, তারপরে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করা, পবিত্র ঈদ উল ফিতরের অনুষ্ঠান করা এবং গত 1 বৈশাখ পালন করা, এবং তারপরে এটা এ পর্যন্ত আমাদের কাছে যতটুকু সংবাদ, সর্বত্রই একটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে। এ সময় পেশাগত দায়িত্ব পালনে গিয়ে আদ্দিন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে সচিবালয়। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ঝর্ণা রায়। ঝর্ণা, প্রথম কর্মদিবসে কেমন দেখছেন সচিবালয়ের চিত্র, জানাবেন। আপনি জানেন যে টানা 7 দিনের ছুটি ছিল এবারের ঈদ উল আজহায়, এবং সেই ছুটি কাটিয়ে এবার সচিবালয় আজ খুলেছে। এবং প্রথম দিনে উপস্থিতি আসলে ওরকম বেশি না থাকলেও সরকারি কর্মকর্তারা এসেছেন অফিসে এবং অনেকে বাড়তি ছুটি কাটাচ্ছেন, সেজন্য এখনও কর্মচাঞ্চল্য ফিরে আসেনি সেটা বলা চলে। এবং যেহেতু এখানে প্রধানমন্ত্রী অফিস করছেন, সেহেতু মন্ত্রী প্রতিমন্ত্রীদের অনেকেই এখানে এসছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। সকাল 9টার দিকে এসছেন স্বাস্থ্যমন্ত্রী, উনিও ওনার দপ্তরে নিজ দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এরপর বাণিজ্য মন্ত্রী অফিস করেছেন, তথ্য সম্প্রচার মন্ত্রী অফিস করেছেন এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রীও অফিস করেছেন এবং সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন। নিজ নিজ দপ্তরের বিভিন্ন কাজের এবং এই যে ঈদের সময়টা তারা কিভাবে কাটিয়েছেন পরিবার পরিজনের সাথে, সেই বিষয়গুলো শেয়ার করেছেন। এবং আরেকটা বিষয়, এখানে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী দীপন দেওয়ান, উনি পদত্যাগ করেছেন আজকে, কি কারণে যদিও সেটা আমরা এখনো জানতে পারিনি, কিন্তু এটাও সচিবালয়ে একটা আলোচনার বিষয় ছিল আজকে, যেহেতু ঈদের ছুটি কাটিয়েই মন্ত্রীর পদত্যাগ। এবং সেই মন্ত্রণালয়ে আমরা গিয়েছিলাম, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে, সেখানেও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা অন্যরকম আলোচনা, যে আসলে হঠাৎ করেই ছুটি কাটিয়ে এসেই প্রথম কর্মদিবসে কেন মন্ত্রী পদত্যাগ করেছেন। কিন্তু আমরা এখনো কথা বলতে পারিনি তার সঙ্গে, আমরা জানতে পেরেছি যে উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছেন। এছাড়া সচিবালয় দিনের অর্ধেক আসলে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই কর্মকর্তা কর্মচারীরা কাটিয়েছেন। হয়তোবা আরো 2 দিন পরে কর্মচাঞ্চল্য পুরোপুরিভাবে ফিরে আসবে সচিবালয়ে। সাজিদা, এই ছিল আমার কাছে। ঝর্ণা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদের ছুটি শেষে সচিবালয়ের প্রথম কার্যদিবসের খবর জানাচ্ছিলেন সহকর্মী ঝর্ণা রায়। ঈদের ছুটি শেষে সচিবালয় সহ সরকারি বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। প্রথম কর্মদিবসে সবখানে ছিল ঈদের আমেজ, তবে কর্মকর্তা কর্মচারী ও সেবা প্রার্থীদের আনাগোনা ছিল কম। ঈদ উল আজহায় 7 দিনের ছুটি শেষে সোমবার সচল হয়েছে অফিস, আদালত। স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে সচিবালয়, আদালত, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। সোমবার সকাল থেকেই কর্মচঞ্চল হয়ে ওঠে সচিবালয়, তবে সবখানেই ছিল ঈদের আমেজ। নিজ দপ্তরে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় কর্মকর্তা কর্মচারীদের।
লেনদেন শুরু হয়েছে পুঁজিবাজারে, স্বাভাবিক ছন্দে ফিরেছে দেশের ব্যাংকিং খাত। নির্ধারিত সময় অনুযায়ী সকাল 10টা থেকেই শুরু হয় কার্যক্রম। তবে প্রথম দিনে তেমন একটা গ্রাহক দেখা যায়নি। ছুটির পর আজকে প্রথম অফিস করতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। মানে এখানে আসলে আজকে তো কাজের চাপ তেমন নাই, গ্রাহকের চাপ তেমন নাই। আমরা আসলে আমাদের যে ছোট টুকিটাকি কাজগুলো চালিয়ে নিচ্ছি। ঈদের পরে প্রথম কর্মদিবস, তো এই অবধি 20 লাখ টাকার মতন হচ্ছে ট্রানজ্যাকশন হয়েছে। আশা করি এই সপ্তাহ পরে সামনের রবিবার থেকে আবার নতুন উদ্যমে ব্যাংক পাড়া ফিরে আসবে। স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে আদালত পাড়ায়। বিচারক, আইনজীবী আর বিচার প্রার্থীদের পদচারণায় মুখর আদালত এলাকা। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় আইনি পদক্ষেপের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আরও বাস্তবসম্মত ও বিস্তারিত তদন্তের স্বার্থে আগামী 3রা জুন প্রতিবেদন জমা দেওয়া হবে। অ্যাটর্নি জেনারেল জানান, শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে আইনগত পদক্ষেপের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে। এ কমিটির 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল গেল 30 মে, কিন্তু প্রতিবেদন জমা হয়নি। এখন সময় বাড়িয়ে তা 3 জুন করা হয়েছে। এ ঘটনার নানা আইনি দিক খতিয়ে দেখতে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সোমবার সকালে সচিবালয়ে যান অ্যাটর্নি জেনারেল। এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। মৃত শিশুদের মায়েদের সঙ্গেও কথা বলা হচ্ছে। পাশাপাশি ঘটনার আইনি দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে। না, আমরা প্রতিবেদন পাইনি। প্রতিবেদন প্রস্তুত, তবে ইনকমপ্লিট, কারণ আমরা 6টি মায়ের সাথে আমাদের তদন্ত কমিটি কথা বলতে চেয়েছেন। কালকে কিছু হয়েছে, আজকে হবে। আমাদের তদন্ত টিম ওনাদের সাথে আলাপ করবেন। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, এমন দুর্ঘটনা এড়াতে দেশের বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত বিষয়গুলো খতিয়ে দেখতে শিগগিরই পরিদর্শন কার্যক্রম শুরু হবে। প্রত্যেক জায়গায় আমরা কিন্তু ক্লিনিক এবং প্রাইভেট হাসপাতালগুলি ভিজিট করতে, আমাদের প্রত্যেক অফিসার, আমাদের সচিব, প্রতিমন্ত্রী, ডিজি এবং অন্যান্য কর্মকর্তারাও কন্টিনিউয়াসলি ভিজিটে আছে। পরে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি একটি গুরুতর ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি স্পষ্ট হলেও দায় কার কতটুকু তা তদন্ত প্রতিবেদনে উঠে আসবে। ফৌজদারি অপরাধ অবশ্যই, কারণ এতগুলো 6টা নবজাতকের মৃত্যু ঘটে গেল। অথরিটির ব্যাপক নেগলিজেন্স আছে। সেক্ষেত্রে ডাক্তার, নার্স, হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের লায়াবিলিটি কতটুকু, সেগুলো তদন্ত প্রতিবেদনের মাধ্যমে উঠে আসবে। অ্যাটর্নি জেনারেল জানান, এ বিষয়ে কি ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে। ফাহমিদা হাসান জুথি, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ আর ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ সহ 5 দফা দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শেষে এমন দাবি জানায় সংগঠনটি। এর আগে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের যোগদানকে কেন্দ্র করে সকাল থেকেই রণক্ষেত্রে পরিণত হয়েছে মতিঝিল এলাকা। মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সোমবার সকালে জড়ো হন শত শত গ্রাহক। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে স্লোগান দিতে থাকেন তারা। নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের কাছে আমানতের নিরাপত্তা নেই দাবি করেন গ্রাহকরা। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় সংঘাত। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া আর পুলিশের লাঠিচার্জে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। থমকে যায় মতিঝিলের সব ধরনের যান চলাচল। পুলিশের দাবি বারবার অনুরোধ করার পরও রাস্তা না ছাড়ায় তারা কঠোর হতে বাধ্য হয়েছেন। তারা অবস্থান ছাড়ছিলেন না এবং উত্তেজনক স্লোগান দিচ্ছিলেন, যার ফলে এক পর্যায়ে আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য। না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেড দিয়ে এখানে একটা
স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছে। পুলিশের লাঠিচার্জে অনেক গ্রাহকের মাথা ফেটে রক্তাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের পক্ষ থেকে শৃঙ্খলা রক্ষার কথা বলা হলেও ভুক্তভোগীদের অভিযোগ ভিন্ন। আমরা চাই 24 আন্দোলনের সময় যেভাবে খুরশিদ আলমকে বিদায় করা হয়েছে, এই খুরশিদ আলমকে আবার কেন এখানে বসানো হয়? ফ্যাসিস্ট সরকারের আমলে এই খুরশিদ আলম সাহেব 5 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে লোপাট করে নিয়েছে। অ্যাসালমের গ্রুপ যে অ্যাসালম যে এটা চেয়ারম্যান হিসেবে ছিল, তখন সে হাজার হাজার কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করে এবং পাচার করেছে। তো তারই একজন দোসরকে এখন আবার ইসলাম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এদিকে এই বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের তাৎক্ষণিক অপসারণ সহ 5 দফা দাবি উত্থাপন করেন ফোরাম। ব্যাংকটির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এবং লুট হওয়া অর্থ ফেরতের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গ্রাহকরা। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা। পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা শেষে তৃতীয় দিনের মতো দেশে ফিরছেন হাজিরা। সোমবার 14টি ফ্লাইটে দেশে ফিরবেন 5,698 জন হাজি। হজের সার্বিক ব্যবস্থাপনায় সৌদি আরব ও বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন হাজিরা। পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে সোমবার তৃতীয় দিনের মতো দেশে ফিরছেন আল্লাহর মেহমানরা। একের পর এক ফিরতি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন হাজিরা। প্রিয়জনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হয়েছেন পরিবারের সদস্যরা। বিগত বছরগুলোর তুলনায় এবার নিরাপত্তা সহ সরকারের পক্ষ থেকে ভালো মানের সেবা পাওয়ার কথা জানান হাজিরা। সার্বিক ব্যবস্থাপনা সব দিক দিয়ে ভালো ছিল, কোনো অসুবিধা ছিল না এবং আমার কাছে মনে হলো যে এবারে ব্যবস্থাপনাটা অনেক ভালো ছিল। ব্যবস্থাপনাটা অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ সবকিছুই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। মক্কা এবং মদিনা, হ্যাঁ, এই দুটাই গেলে মনে হবে যে আপনি টোটালি মানে আলাদা আদার ওয়ার্ল্ড থেকে। সো এই এক্সপিরিয়েন্সটা সবার করা উচিত অ্যাজ এ মুসলিম, এবং আমি ভেরি প্লেসড উইথ মাই মানে জার্নি। দেশ ও মানুষের কল্যাণ কামনায় আল্লাহর দরবারে দোয়া করেছেন বলেও জানান তারা। আল্লাহর কাছে প্রার্থনা করলাম নিজের ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য, সমগ্র মুসলিম উম্মাদের জন্য, হ্যাঁ, যারা জীবিত আছে তাদের জন্য, যারা মারা গেছে তাদেরকে যেন আল্লাহ কবর আযাব মাফ করে, তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে। বাংলাদেশের মানুষ ও বিশ্বের সমস্ত মুসলমানদের আল্লাহ যেন হেদায়েত নসিব করে, আমাদের জন্য হেদায়েত নসিব করে, এই কামনায় বিশ্ব সুখ শান্তির জন্য দোয়া করেছি। সব ক্লান্তি ভুলে হৃদয়ে মক্কা মদিনার স্মৃতি নিয়ে নিজ নিজ নিরে ফিরছেন হাজিরা। আগামী 1 জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইট। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। পুরনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের উদ্যোগে দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। রিজভী জানান, বেকার নয় বরং কর্মসংস্থান তৈরি করে বিএনপি সরকার। এ সময় মত প্রকাশের স্বাধীনতার নামে কুৎসা রটানোর নিন্দাও জানান রিজভী। আপনারা বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আন্দোলন করেছিলেন, তাদের সাথে 94, 95, 96, তার পরিণতি কি হয়েছে? তার পরিণতি হয়েছে আপনাদের নেতাদের ফাঁসি দিয়ে দিয়েছে। আপনাদের বিরুদ্ধে যে কলঙ্ক, এই কলঙ্ক লেপন করার জন্যই তাদের সাথে একটু গায়ে পড়ে পীড়িত করতে যান। দেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানিয়েছেন, দাম সমন্বয় করা হয়েছে। বিশ্ববাজারে কমলে দেশের তেলেও দামও কমবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে, আপনি নিশ্চিত থাকতে পারেন। যেহেতু এটা নির্বাচিত সরকার, জনগণের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত ইনশাআল্লাহ গ্রহণ করব।
দেশের চাহিদা পূরণ করে বিদেশে দুধ রপ্তানির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সোমবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব দুগ্ধ দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি। তার আশা, অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিতে প্রাণী সম্পদ মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা রাখবে। সভায় নারী খামারিদের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলেন বক্তারা। বলেন, নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দেশের দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার দিবসটির প্রতিপাদ্য রাখা হয়েছে দুগ্ধ উৎপাদনে নারী খামারি উন্নয়নের অগ্রযাত্রা। নারীরা দুগ্ধ খামারি করার ব্যাপারে তারা যে উদ্যোগী হয়েছেন, এটি আমাদেরকে আরো বেশি তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। চাহিদা অনুযায়ী এখন আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। আমাদের টার্গেট থাকবে চাহিদা পূরণ করে কিভাবে আমরা বাইরে বিদেশে সেটি রপ্তানি করতে পারি। এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। কালো টাকা সাদা করার সুযোগ ফিরছে আগামী বাজেটে। আবাসন খাতে শর্ত সাপেক্ষে এই কালো টাকা বৈধ করার সুযোগ রাখার পরিকল্পনা করছে সরকার। এক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষকে আয়কর বিবরণীতে সম্পদের প্রকৃত মূল্য দেখাতে হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতির সহায়ক এবং নিয়মিত করদাতাদের জন্য বৈষম্যমূলক। এতে দুর্নীতির সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ পায় বলে মত বিশ্লেষকদের। আরাফাত ইসলামের রিপোর্ট। আগামী অর্থ বছরের বাজেটকে সামনে রেখে সরকার একদিকে যেমন বিনিয়োগ ও অর্থনীতিতে গতি ফেরানোর চেষ্টা করছে, অন্যদিকে রাজস্ব সংকট, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের চাপ ও দুর্বল আর্থিক খাতের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এমন বাস্তবতায় আবারও অপ্রদর্শিত আয় বা কালো টাকা বৈধ করার সুযোগ রাখতে চাইছে সরকার, যা ব্যবহৃত হবে আবাসন খাতের বিনিয়োগে। মূলত আবাসন খাতের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই এই সুবিধা পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। তাদের যুক্তি, কালো টাকা বিনিয়োগের সুযোগ দিলে আবাসন খাতে স্থবিরতা কাটবে, সংশ্লিষ্ট শতাধিক শিল্পে আসবে নতুন গতিও। দেশ স্বাধীনের পর থেকেই সব সরকারি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে। এনবিআরের হিসাব অনুযায়ী দেশে এ পর্যন্ত সর্বমোট প্রায় ৪৭,০০০ কোটি টাকারও বেশি কালো টাকা সাদা হয়েছে। এর মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2020-21 অর্থ বছরে দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ 11,839 জন ব্যক্তি প্রায় 20,500 কোটি টাকা কালো টাকা সাদা করেছিলেন। অন্যদিকে 111-এর সময় 2007 থেকে 9 সাল পর্যন্ত পরপর 2 অর্থ বছরে 9,683 কোটি টাকা সাদা করা হয়েছিল। যদিও গত অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের সুযোগ রাখা হলে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত তা বাতিল হয়। শুধু গত বছরই সেটা বাতিল। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে, নানা সময়ে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ খুব বেশি সুফল দেয়নি। যেই উদ্দেশ্যে সুযোগগুলি দেওয়া হয়েছিল যে এর ফলে বিনিয়োগ বাড়বে এবং রাজস্ব আদায় বাড়বে, 2-1 বছর বাদ দিয়ে অন্যান্য স্বাধীনতার পর থেকেই আমরা যে এই স্কিমটা, এইটা থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। বরং সৎ করদাতারা একদিকে তো ডিসক্রিমিনেশন হয়েছে, অন্যদিকে সৎ পথে থাকাটাও নিরুৎসাহিত হয়েছে। পাশাপাশি এ ধরনের সুযোগ অনেক ক্ষেত্রেই দুর্নীতির সুযোগ তৈরি করে বলেও জানান এ অর্থনীতিবিদ। এটা তো ধরেন একটা অনৈতিক চর্চাকে, কালো চর্চাকে সাদা করার একটা সুযোগ, আজ সেটা তো একটা সিগন্যাল দেয়। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। ওখানে এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। লোকসানের সংখ্যায় সম্ভাবনাময় চামড়া শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা। বাড়তি খরচ, কাঙ্ক্ষিত দাম না পাওয়া ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে হতাশ তারা। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক ঋণ নির্ভরতা এ খাতে বিপর্যয় নেমে আসছে। আলভি রায়হানের রিপোর্ট। চামড়া শিল্প বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। দেশের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে এই শিল্প থেকে। কিন্তু একদিকে বাড়তি খরচ, অন্যদিকে ঠিকমতো সংরক্ষণ করতে না পারায় ভালো দাম পাচ্ছেন না চামড়া ব্যবসায়ীরা।
খাত সংশ্লিষ্টরা বলছেন, ধাপে ধাপে হাত বদল হওয়ায় চামড়ার লাভের সিংহভাগ চলে যাচ্ছে মধ্যস্থ ভোগীদের হাতে। আর খরচ বেড়ে লোকসানের সংখ্যায় চামড়া শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক ট্যানারি মালিক। এখানে কিন্তু 2-3টা হাত বদল হয়ে আপনার চামড়াটা কিন্তু আপনার আমাদের হাতে আসে। এখানে কিন্তু একটা মুনাফা কিন্তু মধ্যস্বত্বভোগীরা আপনার ভোগ করে। চামড়ার সরকারি দাম নির্ধারণ করার সাথে দ্বিমত পোষণ করে বিশ্লেষকরা বলেন, কাঁচা পণ্যের দাম উন্মুক্ত থাকা উচিত। শক্ত পদক্ষেপ লাগবে। ওনারা শুধু ঈদের দিন বা ঈদের আগের দিন বা 1 মাস 15 দিন পরে এটা নিয়ে আলোচনা করে সুফল পাওয়া যাবে না। এটা নিয়ে একটা লং টার্ম প্রসেস দিতে হবে আর কি, যে আমরা আগামী বছর কি করব। এবছর যে একটা ধাক্কা খেলাম আমরা, অনেকে চামড়া ফেলে দিয়েছেন, চামড়া পুঁতে ফেলছে, সঠিক দাম পায়নি, চামড়াতে লবণ লাগানোর জায়গাটা জানি না আমরা, সরকার কিছু লবণ দিয়েছে মানে বিনা পয়সায়, ওটা একটা ভুল পদক্ষেপ। কারণ আপনাকে আমি শুধু লবণ দিলে হবে না, সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই টেকনিকটাও কিন্তু জনগণকে বোঝাতে হবে। দেশের গুরুত্বপূর্ণ এই রপ্তানি খাত টিকিয়ে রাখতে প্রণোদনা সহ সরকারকে সুনিশ্চিত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন এই বিশ্লেষক। এটা একটা লং টার্ম কি বলবো, ব্যাংক ঋণ ভিত্তিক প্রোডাকশনের কুফল। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম ও নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত এবং 15 জন